সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ, ফিন্যান্সের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, তো আমরা প্রথম লেকচারে কি অর্থায়নের সূচনা পড়েছি। এবার আমরা অর্থায়নের একটু নেক্সট টপিক দেখব। আচ্ছা, অর্থায়নের দ্বিতীয় অধ্যায়। এখানে দ্বিতীয় অধ্যায় বলা আছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। তার মানে কি, আমার যে আর্থিক বাজারগুলো আছে এই জায়গার কি আমার যে আইনগত দিকসমূহ আছে সেগুলো আমরা কি একটু খেয়াল করব। ফাইন। তো এর মধ্যে আমরা দেখে নিচ্ছি যে এই অধ্যায়ে কি কি আছে। এই অধ্যায়ে আমরা টোটাল 3টা পার্ট দেখব, যেমন আর্থিক বাজার ও আর্থিক বাজারের প্রকারভেদ, তারপর অর্থ বাজার এবং পুঁজি বাজার উপাদানসমূহ দেখব, তারপর শেয়ার বাজারের ধারণা, প্রকারভেদ, তারপর স্টক এক্সচেঞ্জের যে বাকি প্রকারভেদ আছে সেগুলো দেখব, তারপর আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থাসমূহ এবং এর আইনগুলো আমরা কি দেখে নিব। ফাইন। তারপর আমরা দেখে আসি যে আমাদের প্রথম টপিকটা কি। তাহলে প্রথম টপিকটা হচ্ছে কি, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে যে আর্থিক বাজার ও আর্থিক বাজারের প্রকারভেদ, অর্থ বাজার ও অর্থ বাজারের উপাদানসমূহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর্থিক বাজারের ধারণা। আসলে আর্থিক বাজারটা দ্বারা কি বোঝায়, ধরো তোমরা হয়তোবা তোমরা যাদের ফিনান্স ছিল ক্লাস 9-এ তোমরা আসলে গেস করতে পারছো যে আসলে আর্থিক বাজারটা কি, বা অনেকে ভাবতেছো যে আসলে আর্থিক বাজার কি যেখানে টাকা কেনা বেচা হয়, এরকম কিছু না। আসলে এইরকম কিছু না, বাট অনেকটা আবার এইরকমই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্থিক বাজারে এমন একটি বাজার যেখানে আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয়। আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয়, টাকা পয়সা না কিন্তু। আবার যেমন আর্থিক সম্পদসমূহ হলো, যেমন এটা শেয়ার হতে পারে, বন্ড হতে পারে, বাণিজ্যিক পত্র ইত্যাদি। তাহলে কি কি আর্থিক সম্পদসমূহ? সেটা হতে পারে কি শেয়ার হতে পারে, সেটা হতে পারে বন্ড, সেটা হতে পারে কি বাণিজ্যিক পত্র অথবা কি বিনিময়পত্র। ঠিক আছে। আচ্ছা, ফাইন। তারপর আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করা হয়। আর্থিক বাজারকে 2 ভাগে ভাগ করার কারণ হলো কারণ আর্থিক সম্পদগুলো এক এক ধরনের হয়। কয়েকটা লং টার্মের হয়, কয়েকটা শর্ট টার্মের হয়। তো শর্ট টার্মের জন্য যেটা আছে সেটা হলো কি অর্থবাজার, এবং লং টার্মের জন্য যেটা আছে সেটা হলো কি পুঁজিবাজার। ফাইন। তো আমরা এবার একটু ডিটেলসে অর্থবাজার দেখে আসি। অর্থবাজারের ইংরেজি নাম হলো মানি মার্কেট। তার মানে বোঝা যাচ্ছে যে অর্থবাজারে যে সকল কি স্বল্প সময়ের যে সকল সম্পদ, যে সকল আর্থিক সম্পদ কেনাবেচা করা হয় সেগুলোকে বলা হয় কি আর্থিক বাজার অথবা অর্থবাজার। যেমন এখানে আমরা বইয়ের ভাষায় দেখছি যে অর্থ হলো এমন একটি বাজার যেখানে স্বল্পমেয়াদী, যার মানে কি স্বল্পমেয়াদী বলতে বোঝায় কি 1 বছরের চেয়েও কম। স্বল্পমেয়াদী বলতে বোঝায় কি 1 বছরের চেয়েও কম সময় আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয়। সুতরাং যে বাজারে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম মেয়াদ সম্পন্ন আর্থিক সম্পদসমূহ লেনদেন হয় তাকে অর্থবাজার বলা হয়। দেখো 2টা লাইন আমি শুধু এখানে দেখতে পাচ্ছি। এখানে কি যেহেতু এখানে ক্রয় বিক্রয়ের জায়গায় লেনদেনটা বসাই দিলে কিন্তু এই প্যারাটার দরকার ছিল না। এটা সেম। তোমরা যদি পরীক্ষার হলে এইভাবে যদি কয়েকটা ওয়ার্ড এক্সট্রা ইউজ করে তোমাদের লেখাটা বড় করতে চাও তাহলে করতে পারো। যদি তোমাদের কোনো ধরনের ইন্টেনশন থাকে যে তোমরা এইভাবে মার্কস বাড়াবা, তো তাহলে কি তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা অর্থবাজার বলতে কি বুঝছি? অর্থবাজার বলতে আমরা বুঝতেছি যেখানে কি স্বল্পমেয়াদী যে আমার আর্থিক সম্পদগুলো আছে সেগুলো কি ক্রয় বিক্রয় করা। আচ্ছা, অর্থবাজারের উপাদানসমূহ হলো ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, পূর্ণ ক্রয় চুক্তি, হস্তান্তরযোগ্য আমানত, তারপর সার্টিফিকেট ইত্যাদি। আচ্ছা, আমরা একটু ডিটেলসে এই যে আমার উপাদানসমূহ আছে এগুলো একটু দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হলো কি ট্রেজারি বিল। ট্রেজারি বিল সরকারের ট্রেজারি বিভাগ ইস্যু করে থাকে। ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট তারিখে বিলের অর্থ পরিশোধ করার অঙ্গীকার করে সরকার যে স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলা হয়। তার মানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে সরকার যদি একটা নির্দিষ্ট সময় তোমাকে টাকাটা পে করে দিবে, এই জন্য কি তোমার কাছে টাকা নিয়ে ট্রেজারি বিলটা তোমার কাছে ইস্যু করছে। এটা কি তোমার কাছে বিনিয়োগ, সরকারের কাছে কি সরকারের কাছে হলো কি এটা একটা অর্থায়ন। ফাইন। তাহলে ট্রেজারি বিলটা কি? ট্রেজারি বিল হলো কি যেটা সরকার ইস্যু করে। ফাইন। তারপর বাণিজ্যিক কাগজ, স্বল্পমেয়াদী। আচ্ছা, তোমরা যখনই মানি মার্কেট অথবা অর্থবাজারের সিকিউরিটিজ নিয়ে আলোচনা করবা অবশ্যই তোমাদের অ্যাড করতে হবে কি আমার স্বল্পমেয়াদী ওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপর জামানতবিহীন অঙ্গীকারপত্রকে বাণিজ্যিক কাগজ বলা হয়।
তার মানে আমরা যদি এইটুকু দেখতে পাই তাহলে আমাদেরকে আর বাকিটুকু দেখা লাগবে না। তো আমরা দেখতে পাচ্ছি কি স্বল্পমেয়াদী জামানতবিহীন কাগজ। কি বলতেছি? জামানতবিহীন কাগজ, যেটা কি এটা কাইন্ড অফ অঙ্গীকারপত্র, এটাকে বলা হয় কি বাণিজ্যিক কাগজ। আচ্ছা, তো বড় বড় নামকরা প্রতিষ্ঠান এগুলো মুদ্রাবাজারে বিক্রয় করে থাকে, ঠিক আছে। তো এটা কি সাধারণত 3 মাস থেকে 1 বছরের মধ্যে এটার সময় হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্যিক কাগজ দ্বারা কী বুঝলাম? যে স্বল্পমেয়াদী, এটা হলো কি স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র। স্বল্পমেয়াদী জামানতবিহীন অঙ্গীকারপত্র। তোমার এখন টাকা দরকার, তুমি একটা নামকরা প্রতিষ্ঠান, তুমি কি এটা স্বল্পমেয়াদী একটা জামানত দিয়ে কি টাকাটা গ্রহণ করছো বা অর্থায়ন করছো। তারপর ব্যাংকের স্বীকৃতিপত্র। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে, আচ্ছা স্বল্পমেয়াদী ড্রাফট যদি প্রস্তুত করে, ফাইন, যেমন এর বাহককে একটি নির্দিষ্ট সময় পরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, তখন ব্যাংকের স্বীকৃতিপত্র বলা হয়। আচ্ছা, তোমাদের কাছে খুবই কমপ্লিকেটেড মনে হবে, আসলে কি মনে হচ্ছে? তোমাদের কাছে মনে হচ্ছে না একটু কমপ্লিকেটেড? আসলে এটা এত কমপ্লিকেটেড না। এখানে ব্যাংকের স্বীকৃতিপত্র বলতে কী বোঝাচ্ছে? স্বীকৃতি মানে কি? অ্যাকসেপ্টেন্স, তাই না? আচ্ছা, তো এটা তারা ইজিলি দেখো যে ধরো তুমি কাউকে টাকা পে করতে যাচ্ছ, কিন্তু তোমার কাছে টাকা নেই, তো তখন কি তুমি ব্যাংকের কাছ থেকে স্বীকৃতিপত্রটা নিয়ে তোমার কি ওই গ্রাহককে বললা যে ভাই এই যে স্বীকৃতিপত্র নেন, আমাকে এবার আপনি পণ্য দেন। তো আশা করি তোমাদের কাছে ব্যাংকের স্বীকৃতিপত্রের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আরও সহজভাবে বলছি যে ধরো তুমি একজন ক্রেতা, আমি একজন বিক্রেতা, তুমি কি করতে যাচ্ছ? আমার কাছ থেকে পণ্য ক্রয় করতে যাচ্ছ, ঠিক আছে। তো এখন তোমার কাছে টাকা নেই, তুমি বলছো ভাই আমি কি 2 মাস পরে দিতে পারবো? এখন আমি বলছি না ভাই, আপনি যদি ব্যাংকের স্বীকৃতিপত্র নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনাকে পণ্যটা দিব। তো তুমি ব্যাংকের কাছে গেলা, ব্যাংক তোমাকে কি একটা স্বীকৃতিপত্র দিল, তুমি স্বীকৃতিপত্র আমাকে শো করলা, আমি এটা রেখে দিলাম, তারপর তোমাকে আমি পণ্য দিলাম। এটাকে বলা হচ্ছে কি ব্যাংকের স্বীকৃতিপত্র। তারপর পুনঃক্রয় চুক্তি। আচ্ছা, পুনঃক্রয় চুক্তি বলতে বোঝায় যে দেখো পুনঃ মানে কি আবার, ক্রয় মানে কি ক্রয়, তার মানে কি তুমি যে ক্রয়টা আবার করো তাহলে সেটা কি পুনঃক্রয় হয়ে যাচ্ছে। তো এই যে তুমি যে একটা জিনিস আমার কাছে বিক্রি করে আবার সেটা কিনে নিবে পুনরায়, তো এই চুক্তিটাকে বলা হয় কি পুনঃক্রয় চুক্তি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তুমি একজন কি, এবার তুমি একজন ক্রেতা, একজন বিক্রেতা, ঠিক আছে। তো তুমি কি করতেছো, আমার থেকে একটা জিনিস কিনলা, তারপর ওইটা কি অন্যজনের কাছে বিক্রি করতে গেলা। তো উনি অন্যজনে বললা যে ভাই আমি এটা আপনার কাছে বিক্রি করলাম, ভালো কথা, আমি কিন্তু 2 দিন পরে আবার এটা আপনার কাছে কিনে নেব। তো এটাকে বলা হয় কি পুনঃক্রয় চুক্তি। আসলে এই সিচুয়েশনগুলো কখন হয়? এই সিচুয়েশনগুলো হয় যে ধরো তুমি একটা বড় ধরনের একটা মেশিন কিনছো, বাট তোমার এখন এটা দরকার পড়ছে না। তো এখন এই মেশিন বা ইলেকট্রনিক জিনিসগুলো এগুলো যদি তোমরা ইউজ না করো তাহলে কি হয়, ইউজ না করলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন তুমি সেটা কী করতেছো, এটা তুমি আরেকজনের কাছে বিক্রি করে দিতেছো একটা সময়ের জন্য, তারপর সেটা আবার কিনে দিচ্ছ। তো এটাকে একটা চুক্তি করে দিচ্ছ, এই চুক্তিকে বলা হয় কি পুনঃক্রয় চুক্তি। তারপর হস্তান্তরযোগ্য আমানত বা সার্টিফিকেট। আচ্ছা, যে সকল আমানতগুলো তুমি অ্যাকচুয়ালি কি একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর করতে পারো সেগুলোকে বলা হয় কি হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে কি বলতে হবে, অবশ্যই তোমার নির্দিষ্ট সুদের হারে কথাটা বলতে হবে। তারপর আমানতের বিপরীতে যে স্বল্পমেয়াদী সার্টিফিকেট বাজারে ছাড়ে তাকে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলে। মেয়াদ পূর্তির পূর্বে নগদ অর্থের প্রয়োজন হলে এটি মুদ্রা বাজারে বিক্রি করে, তাই এটি হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। ইজিলি এটাকে আমরা নাম শুনে বুঝতে পারছি কি এটা ইজিলি হস্তান্তর করা যায়। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে আমার যে উপাদানগুলো আছে এগুলোকে একজনের কাছে বিনিয়োগ, আরেকজনের কাছে কি অর্থায়নের জন্য। একজন অর্থায়নের জন্য বাজার ইস্যু করেন, আর একজন কি বিনিয়োগের জন্য কিনে নেন। তো এগুলো হলো কি মানি মার্কেটের অন্যতম উপাদান। এবার আমরা ক্যাপিটাল মার্কেট বা পুঁজি বা মূলধন বাজারে চলে যাই। পুঁজি বা মূলধন বাজার বলতে ওই বাজারকে বোঝায় যেখানে কি দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক সময় আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, তাকে বলা হয় কি পুঁজি বা মূলধন বাজার। ফাইন, সুতরাং যে বাজারে দীর্ঘমেয়াদী অর্থায়ন 1 বছরের অধিক মেয়াদী যে সিকিউরিটিসগুলো লেনদেন করা হয় সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হচ্ছে আমার মূলধন বাজার। আচ্ছা, মূলধন বাজারে কি কি সিকিউরিটিস আছে বা কি কি উপাদান আছে, যেমন বন্ড আছে, স্টক আছে, তারপর মর্টগেজ আছে, ঠিক আছে।
এবার আমরা একটু দেখে নিই এগুলো কি। আচ্ছা, পুঁজিবাজারের হাতিয়ার বা উপাদানসমূহ যেগুলো আমরা একটু আগে দেখলাম, প্রথমে আছে সাধারণ শেয়ার। আচ্ছা ফাইন, সাধারণ শেয়ার সবচেয়ে জনপ্রিয় একটি সিকিউরিটি। এটা হলো কি মূলধন বাজারের সবচেয়ে জনপ্রিয় একটি সিকিউরিটি। আচ্ছা, সাধারণ শেয়ারের অন্যতম বৈশিষ্ট্য হলো কি জানেন? এটা হলো এটার কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না, আবার এটাতে নির্দিষ্ট কোনো আয়ের হারও থাকে না। ঠিক আছে, এতে কী থাকছে না? এটাতে কোনো ধরনের নির্দিষ্ট মুনাফার হার থাকছে না। তারপর কি আপনারা এটা মুনাফার অংশ কোম্পানি থেকে অনেক সময় কি পেয়ে থাকেন, বাট এটার মুনাফাটা সবার পরে পাওয়া হয়। সবার যে ধরনের একটা চুক্তি থাকে, যেমন অগ্রাধিকার শেয়ার একটা চুক্তি ছিল, ওখানে চুক্তির ওপর বেস করে কি আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা লভ্যাংশ দেওয়া হয়। তো তাদেরকে লভ্যাংশ প্রদান করার পর, তারপর ঋণ মালিকদের ঋণের টাকা বা ঋণের সুদ প্রদান করার পর যে বাকি টাকা থাকে বা যে বাকি লভ্যাংশ থাকে, সেগুলো কি সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝখানে বন্টন করে দেওয়া হয়। তারপর অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ডিফারেন্স হলো যে একটাতে লভ্যাংশের হার কি অনির্দিষ্ট, মানে কোনো নির্দিষ্ট নয়, আর এটাতে কি নির্দিষ্ট, আর এটা একটি নির্দিষ্ট সময়ের কি পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে। এটা নির্দিষ্ট সময় থাকে, এটা একটা নির্দিষ্ট সময় থাকে না। তো এটা হলো কি মেইন ডিফারেন্স। তারপর আছে বন্ড বা ঋণপত্র। বন্ড হলো একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা ইস্যুকারী প্রতিষ্ঠানকে এর ধারক থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। আচ্ছা দেখেন, এখানে বলছে কি একটা প্রতিষ্ঠান তার ধারককে কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে কি বাধ্য থাকে। আচ্ছা, এখানে আবার একটু ইজিভাবে দেখি, আমরা ইজিভাবে দেখলে বুঝতে পারতেছি যে এখানে কি একটা দীর্ঘমেয়াদী ঋণের দলিল, এটা কি একটা ঋণের দলিল, এইটুকু জানি জাস্ট। ঠিক আছে। আচ্ছা, এটিতে ফেস ভ্যালু সুদের হার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো কি যে এটিতে ফেস ভ্যালু সুদের হার, ঋণের পরিমাণ এবং মেয়াদ ইত্যাদি বিষয় উল্লেখ থাকে। তারপর এটি ইস্যু করার সাহায্যে একটি কোম্পানি দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে এবং এর শেয়ার হোল্ডারগণ নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। ফাইন। আচ্ছা, তো এইখানে আমরা যখন বন্ডটা দেখতে পাচ্ছি, আসলে তোমাদের মাঝখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া বন্ড আর সিকিউরিটি, বন্ড আর শেয়ারের মধ্যে তাহলে পার্থক্য কী? তো বন্ডের বলতে যেটা বোঝায় বা বন্ডের যে আমার যে একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা আসলে কি? যেমন আমরা প্রথমে একটা কথা বলবো যে এটা হলো কি এটা দীর্ঘমেয়াদী ঋণের দলিল। ফাইন, এটুকু ফাইন, ওকে। এবার ঋণের দলিল কেন বলা হচ্ছে? কারণ এই দলিলের মাধ্যমে কি আপনি একজনের কাছ থেকে টাকা গ্রহণ করতেছেন, যেটাকে আপনি একটা নির্দিষ্ট সময়ের পর সেটা কি আপনার ওই ঋণটা আপনি ফেরত দিয়ে দিবেন। এই ফেরত দেওয়ার জন্য আপনি যেটা দলিল নিচ্ছেন, এটাকে বলা হচ্ছে কি ঋণের দলিল। তো এই ফুল প্রসেসটাকে বলা হয় কি বন্ড। তো আশা করি ক্লিয়ার। বন্ড বলতে আমরা কি বুঝতে পারতেছি? বন্ড বলতে আমরা বুঝতে পারতেছি সেটা হলো কি এটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা ইস্যুকারী প্রতিষ্ঠানকে এর ধারককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর আপনার যে ইস্যুকারী প্রতিষ্ঠান তার ধারককে কি এটা পরিশোধ করতে বাধ্য থাকে। তাহলে বন্ড বলতে আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে বন্ড বলতে বোঝায় একটা ঋণের দলিল, এটা কি একটা নির্দিষ্ট সময় পর যে ইস্যু করেছিল তার উচিত কি ধারককে টাকাটা পে করা। ফাইন। আচ্ছা, তো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। তোমাদের কাজ হলো কি এই বহু নির্বাচনী প্রশ্নটা উত্তর এখনই দেওয়া। তোমার কাছে 20 সেকেন্ড সময় আছে, 20 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা এটার উত্তর দিয়ে দিবে আশা করি। তাহলে এখানে প্রশ্ন আছে যে বাজারে আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয় তাকে কী বলা হয়? আচ্ছা, এখানে আমরা বলতেছি না যে আর্থিক সম্পদসমূহ, এখানে কি কোনো ধরনের কথা বলা আছে যে আমার স্বল্পমেয়াদী সম্পদ নাকি দীর্ঘমেয়াদী সম্পদ? আচ্ছা, স্বল্পমেয়াদী কথা বললে আমরা বলতাম কি অর্থবাজার, দীর্ঘমেয়াদী বললে আমরা বলতাম পুঁজিবাজার। যেহেতু বলছে আর্থিক সম্পদ তাহলে আর্থিক বাজার। ফাইন। তারপর নিচের কোনটি অর্থবাজারের উপাদান? ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, এই সবগুলো কি আমার একটি অর্থবাজারের
উপাদান। ফাইন। আচ্ছা, তো তারপর এটা নেক্সট টপিক। তারপর আমরা যে নেক্সট টপিকটা দেখতে পাচ্ছি সেটা হলো কি, সেটা হলো শেয়ার বাজারের ধারণা, প্রকারভেদ, স্টক এক্সচেঞ্জ ও এর প্রকারভেদ। তারপর আছে প্রাথমিক ও মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। ফাইন। আচ্ছা, তা আমরা শুরু করি শেয়ার বাজার দিয়ে। আচ্ছা, তো শেয়ার বাজার মূলত আসলে কি? আমরা একটু আগে দেখলাম যে ক্যাপিটাল মার্কেট। আসলে ক্যাপিটাল মার্কেটে কী করা হচ্ছিল, যে শেয়ার, তারপর বন্ড, এগুলো কি বিক্রি করা হচ্ছিল। ঠিক আছে, তো এই যে শেয়ার বাজার কিন্তু কাইন্ড অফ ক্যাপিটাল মার্কেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে কি শেয়ার বাজার বলা হয়। এই ধরনের প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয়ে থাকে। তাহলে এই ধরনের কোম্পানি কি বলা হয়? স্টক এক্সচেঞ্জ বলা হয়ে থাকে। মানে কি, যেখানে স্টকটা এক্সচেঞ্জ হচ্ছে সেখানে কি আমরা বলতে পারছি যে সেটা হলো কি একটা শেয়ার মার্কেট। তারপর বাংলাদেশে দুটি শেয়ার বাজার রয়েছে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে কি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, তারপর শেয়ার বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো প্রাথমিক বাজার আর এটা হলো কি মাধ্যমিক বাজার। ফাইন। তারপর আমরা একটু দেখে নিই আমাদের প্রথমে শেয়ার বাজারের যে প্রাথমিক বাজারটা আছে এটা আসলে কি। আচ্ছা, প্রাথমিক বাজারে যাওয়ার আগে আমরা একটা ছোটো কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। কনসেপ্টটা হলো যে ধরো তোমার কোম্পানি নতুন, তুমি এটা কি এখন কি করবা, শেয়ার ইস্যু করে তুমি অর্থায়ন করবা। তো এখন কি তুমি ডাইরেক্ট গিয়ে মাঠে গিয়ে টাকা উঠানো শুরু করে দিবা? না, তোমার এখন কী করতে হবে, তোমার প্রাথমিক বাজারে গিয়ে শেয়ার প্রথমবার কি করতে হবে, ইস্যু করতে হবে। তার মানে কি, যে বাজারে কোনো কোম্পানির শেয়ার প্রথমবার ইস্যু করা হয় তাকে বলা কি প্রাথমিক বাজার। তার মানে কি, ইনিশিয়ালি তুমি যে বাজারে প্রস্তাবটা দিচ্ছ সেটা হলো কি তোমার প্রাথমিক বাজার। আর যে বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটিজ সমূহ বারংবার ক্রয় বিক্রয় করা হয় বা লেনদেন করা হয় সেগুলোকে বলা হয় কি, সেগুলো বলা হয় সেকেন্ডারি মার্কেট অথবা মাধ্যমিক বাজার। তার মানে ব্যাপারটা কী আছে, ব্যাপারটা আছে যখন তুমি ব্যবসা তোমার প্রথমবার শুরু করলা, তুমি শেয়ারটা ইস্যু করতেছো কোথায়, প্রাথমিক বাজারে। বাট হ্যাঁ, এখন তোমার পুরো শেয়ার মার্কেটে তোমার শেয়ারটা ছড়াই গেছে। তো এখন কি তারা নিজেরা ইনভেস্টররা কি নিজেদের মধ্যে কেনাবেচা করবে না? তো যখন এই যে তোমার নিজেরা ইনভেস্টররা যে কেনাবেচা করতেছে, এটা হয় কোথায়, এটা হয় মাধ্যমিক বাজারে। তার মানে যখন যখন কোম্পানি থেকে ইনভেস্টররা শেয়ার ক্রয় করবে সেটাকে বলা হয় কি প্রাথমিক বাজার। আর যখন ইনভেস্টরের মধ্যে শেয়ারের ক্রয় বিক্রয় হবে সেটাকে বলা হবে কি মাধ্যমিক বাজার। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এখানে দুইটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, তোমাদের কাছে 20 সেকেন্ড সময় আছে, তোমরা এই 20 সেকেন্ডের মধ্যে এই দুইটা নৈমিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে দাও। আচ্ছা, যেই বাজারে কোনো কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে কী বলা হয়, এখানে বলা হয় কি শেয়ার বাজার। ফাইন। তারপর যে বাজারে কোনো কোম্পানির শেয়ার প্রথমবার ইস্যু করা হয় তাকে বলা হয় কি প্রাথমিক বাজার। আর বারংবার যেখানে ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় কি মাধ্যমিক বাজার। ফাইন। আচ্ছা, আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এবার গত ক্লাসের মতন এই ক্লাসে তোমাদের কাছে আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা হলো কি বন্ড কাকে বলে। এটা তোমাদের উচিত কি এখনই না, তোমাদের এই ক্লাসটা শেষ করার পর তোমরা বন্ড কাকে বলে এটা ডিসক্রিপশনটা তোমরা খাতায় লিখবা। তোমরা অবশ্যই একটা নোট মেনটেন করবা। তোমাদের যে সকল ক্লাস হচ্ছে সবগুলো ক্লাসে নোট মেনটেন করবা। এখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তোমাদের মূলত এই কোর্সগুলো কী হয়, এই কোর্সগুলোতে তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করা হয়। আর তোমরা জানো ফাইন্যান্সের 9টা অধ্যায়, এই 9টা অধ্যায়ের মধ্যে তোমরা চাইলে কিন্তু ইজিলি দেখতেছো 9টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় খুবই বাজে লাগতেছে বা খুবই কঠিন লাগতেছে, তো ওই অধ্যায়টা তোমরা স্কিপ করতে পারবা চাইলে। ঠিক আছে, তো আমি তোমাদের সাজেস্ট করবো যে স্কিপ না করতে, তোমরা সবগুলোই সেম এফোর্ট দিয়ে ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমাদের আর স্কিপ করতে হবে না, তোমরা ব্যাপারগুলো ইজিলি বুঝে যাবে। আর যদি কোনোটা না বুঝো তাহলে ওই ভিডিওটা আবার একটু দেখো, দেখবা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আমরা চেষ্টা করি তোমাদের কি প্রত্যেকটা ব্যাপারগুলো বাস্তবিক উদাহরণ আছে সেই উদাহরণগুলো দিয়ে বোঝানোর জন্য। ফাইন, এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে দেওয়া আছে যে আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থাসমূহ আর আইনসমূহের সংক্ষিপ্ত ধারণা। আচ্ছা,
আর্থিক বাজারে নিয়ন্ত্রক সংস্থাসমূহ যে সকল প্রতিষ্ঠান সমূহ আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে সে সকল প্রতিষ্ঠানকে আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা বলা হয়। তার মানে কি, এখানে তোমরা বুঝতে পারতেছো কি যে তোমার আর্থিক বাজারে যারা নিয়ন্ত্রণ করে থাকে তারা হলো কি আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা। ফাইন, শর্টকাট। তারপর বাংলাদেশের আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থাসমূহ হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আচ্ছা, কর্তৃপক্ষ। আচ্ছা, এখানে যে আমার এই তিনটায় যে সবগুলাই রেগুলেট করে এরকম কিছু না, এটা হলো কি এই তিনটা হলো কি অন্যতম কিছু নিয়ন্ত্রক সংস্থা। তাহলে আমরা একটু ওয়ান বাই ওয়ান যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে সেগুলো একটু দেখে নিই এবং এদের কাজগুলো দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হলো কি বাংলাদেশ ব্যাংক। আসলে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের কাজ কি, বাংলাদেশের অন্যতম কাজ হলো কি নোট ও ধাতব মুদ্রাগুলো প্রচলন করা। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ধরনের প্রতিষ্ঠান এটা করতে পারবে না। তারপর মুদ্রার মূল্যমান সংরক্ষণ করা। মুদ্রার মূল্যমান সংরক্ষণ করা বলতে বোঝায় কি মুদ্রার যে একটা মান আছে এটা যে সংরক্ষণের যে কাজ, এই কাজটা কি মূলত বাংলাদেশ ব্যাংকের কাজ। তারপর স্বর্ণ মান সংরক্ষণ। আচ্ছা, আমরা যখন দ্বিতীয় পার্টে যাব বা দ্বিতীয় পত্রে যাব তখন আমরা কিন্তু এই বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক কিছু আলোচনা করব। তো তখন তোমাদের কাছে এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তারপর মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। তোমাদের মূলত ফিন্যান্স প্রথম পত্রের জন্য এই ব্যাপারগুলো জাস্ট জানতে হবে এবং ডিসক্রিপশনগুলো তোমরা দ্বিতীয় পত্রে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে। ফাইন। তারপর ঋণ নিয়ন্ত্রণ করা, তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, তারপর সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণ। আচ্ছা, ফাইন। তাহলে নোট ও ধাতব মুদ্রা থেকে শুরু করে কি সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণের কাজ কি বাংলাদেশ ব্যাংকের। তারপর আচ্ছা, আরও কিছু কাজ আছে, যেমন কাজগুলো আমরা দেখে নিই। যেমন সরকারের হিসাব সংরক্ষণ করা, তারপর বৈদেশিক মুদ্রা ও বিনিময় নিয়ন্ত্রণ, তারপর সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করা, তারপর সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা, তারপর ব্যাংক প্রতিষ্ঠা ও সম্প্রসারণ, তারপর ব্যাংক তালিকাভুক্তিকরণ, তারপর তালিকাভুক্ত ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, তারপর ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করা। তোমাদের বর্তমান কাজ হলো কি এই কাজগুলো জাস্ট একটু মনে রাখা। এটার ডিসক্রিপশন কি আমরা দ্বিতীয় পত্রে আরও বিস্তারিত আলোচনা করব। তোমাদের ফিনান্সের জন্য এইগুলো জাস্ট কি এই নামগুলো জানা উচিত। ঠিক আছে। আর ডিসক্রিপশন কি তোমরা যখন ব্যাংকিং চ্যাপ্টার পড়বা তখন তোমরা অলরেডি জেনে যাবা। আচ্ছা, তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা কি, এটা যেটা করে থাকে এটার তিনটা কাজ আছে। এই তিনটা কাজের মধ্যে প্রথম হলো কি স্টক এক্সচেঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ। মানে এখানে যে যতগুলো কার্যাবলী আছে এই সবগুলো কার্যাবলী কি স্টক এক্সচেঞ্জ কমিশনের কি হাত ধরেই হয়ে থাকে। তাহলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে কাজগুলো এটা আসলে কে করে থাকে। এটা অবশ্যই কি স্টক এক্সচেঞ্জ কমিশন তাদের আন্ডারে এবং তাদের কথা মতো কি এই সকল কার্যাবলী কি নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপর ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ। এখন ব্যক্তি বলতে বোঝায় ইনভেস্টরদের বা প্রতিষ্ঠান বলতে বোঝায় কোম্পানিদের। তো এই যে তাদের মধ্যে একটা সমঝোতা না, তাদের মধ্যে যে কোনো ধরনের হট্টগোল না হয় এটাও কি তারা মনিটাইজ করে। তারপর লেনদেন নিয়ন্ত্রণ। এই যে এতগুলো যে লেনদেন হয় এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে, তো এই লেনদেনগুলো কি তারা নিয়ন্ত্রণ করে থাকে। যেমন বাহিরে যদি লেনদেন হয়, এই মার্কেট আউট অফ মার্কেট যদি লেনদেন হয়ে থাকে তাহলে সেটা কি ইললিগাল। তার মানে কি যদি লিগেলি ট্রানজ্যাকশন করতে হয় বা লেনদেন করতে হয় তাহলে কি অবশ্যই স্টক এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে করতে হবে। ফাইন। তারপর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের জন্য বীমা কোম্পানি ভূমিকা অনেক। আচ্ছা, ফাইন। তো এটা কি একটা ধরনের মানে সেভিয়ার টাইপের না লাইন, যে একটা প্রশ্ন আসলো, যে প্রশ্নে বললো যে বীমা কর্তৃপক্ষের তোমার যে একটা ভূমিকা আছে, বীমা কর্তৃপক্ষের একটা ভূমিকা আছে বাংলাদেশের অর্থনীতিকে, এটা নিয়ে আলোচনা করো। তুমি প্রথমে কি করলা, আমার মতন বড় করে লিখে দিলা যে বীমা কোম্পানির ভূমিকা অনেক বড়।
ফাইন, এটা আমরা কি সবাই করে থাকি, ফাইন। আচ্ছা, তোমরা চেষ্টা করবা এই ধরনের কথা না লেখা, কারণ এই ধরনের কথা যদি তোমরা লেখো তাহলে তোমাদের খাতাটা কিন্তু অ্যাভারেজ হয়ে যায়, তো স্যাররা তখন অ্যাভারেজ মার্কিং করবে। ফাইন, তো তোমরা চেষ্টা করবা কি আগে বিমা কর্তৃপক্ষগুলো বিমা কর্তৃপক্ষের কাজটা কি এটা আগে লিখবা, লেখার পর তোমরা আস্তে আস্তে কি ডিসক্রিপশনটা শুরু করবা। ফাইন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটি মূলধন গঠন বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি এটা তোমার কি এটা অবশ্যই তোমাকে মূলধন গঠনেও সাহায্য করে এবং বিনিয়োগের ক্ষেত্রেও তোমাকে কি সাহায্য করে থাকে। ফাইন। আচ্ছা, তারপর বিমা কোম্পানির উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য 2010 সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি কি 2010 সালে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে তোমাদের অ্যান্সার হবে 2010 সাল। ঠিক আছে, তো এটাই কি মূলত একটা বড় ধরনের কোশ্চেন আসতে পারে, একটা নৈবেদিক কোশ্চেন আসতে পারে, এটা বারবার কি পরীক্ষায় এসে থাকে। তাহলে বিমার কাজটা কি, বিমা কর্তৃপক্ষের কাজটা কি? বিমার কর্তৃপক্ষের কাজটা হলো যে তোমার মূলধন গঠনে সাহায্য করা এবং কোথায় বিনিয়োগ করতে হবে বিনিয়োগের ক্ষেত্রেও কি সাহায্য করা। আচ্ছা, বিনিয়োগের ক্ষেত্রে সাহায্যটা কী হতে পারে? তো তুমি ধরো একটা জিনিসে বিনিয়োগ করতে ভয় পাচ্ছ, তখন কি বিনিয়োগের ক্ষেত্রে তুমি কি এখন যদি বিমা করে থাকো তাহলে কি তোমার রিস্কটা কমে গেল, তো তুমি কি ইজিলি বিমা করতে ইজিলি তুমি ইনভেস্টটা করতে পারছো। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল কি আমাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভূমিকা। আচ্ছা, তারপর কিছু আইন আছে, এই আইনগুলো জাস্ট তোমাদের মনে রাখতে হবে। এই আইনগুলো যদি তোমরা মনে রাখো দ্যাটস না, এগুলো পরীক্ষায় আসে, নৈবেদিক আসে। যেমন প্রথম যে আইনটা দেওয়া আছে কি সেটা অংশীদারি আইন। তো অংশীদারি আইন কত সালে? 1932 সালের। তারপর কোম্পানি আইন কত সালে? 1994 সালের। তারপর ব্যাংক কোম্পানি আইন কত সালের? 1991 সালের। তারপর মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সালে। আচ্ছা, এটা আপডেট হয়েছে, এটা এখন 2012 সাল। ঠিক আছে, 2002 সাল ছিল, সেটা এখন আপডেট হয়ে 2012 সাল হয়েছে। তারপর বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন হলো 1947 সাল। তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ হলো 1969। তারপর বিমা আইন হলো 2010 সাল। তো তোমরা চেষ্টা করবা এই যে আইনগুলো আছে এই আইনগুলো ভালো মতন মুখস্থ করে নেওয়া। মুখস্থ করা বলতে কি তোমরা জাস্ট একটু বুঝে নাও যে আমি যদি এই যে সিরিয়ালি মনে রাখি তাহলে কি তো আমার কি তো ভুলার কোনো চান্সই নেই। তো তুমি জাস্ট যদি এটা খাতায় তুলে 2-3 বার রিভাইজ দাও তাহলে তোমার কি এইচএসসির আগ পর্যন্ত এবং ইভেন অ্যাডমিশনের আগ পর্যন্ত এই জিনিসগুলো তোমার মনে থাকবে। ঠিক আছে। তারপর নেক্সটে কিছু বহু নির্বাচনী আছে। বহু নির্বাচনের মধ্যে প্রথমটা আছে যে সকল প্রতিষ্ঠান আর্থিক বাজারে কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে কি বলে? তার মানে কি আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ। আচ্ছা, যেহেতু আর্থিক বাজারে কার্যক্রম করতেছে তাহলে কি সেটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফাইন। আচ্ছা আচ্ছা, তো তোমাদের আমি একটা সুযোগ দিলাম একটা ভুল ধরার জন্য। আচ্ছা, তো এইখানে বলছে আর্থিক বাজার। আর্থিক বাজার দুই ধরনের না, একটা মূলধন বাজার আর এটা কি মানি মার্কেট। আচ্ছা, যদি মানি মার্কেট হতো তাহলে সেটা আমরা বলতাম কি বাংলাদেশ ব্যাংক। মূলধন হলে আমরা সেটা বলতাম কি সিকিউরিটিজ ব্যাংক, তাই না? আচ্ছা, যেহেতু আমার এটাও হচ্ছে না এটাও হচ্ছে না তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো নিয়ন্ত্রক সংস্থা। ফাইন, যেহেতু আমার দুইটা সংমিশ্রণ তাহলে অ্যান্সার হবে নিয়ন্ত্রক সংস্থা। তারপর নিজের কোনটি মুদ্রানীতি প্রণয়ন ও মূলধন বাজার নিয়ন্ত্রণ করে থাকে? আচ্ছা, এই যে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে থাকে তাহলে কি আমার অবশ্যই কি অ্যান্সারটা কী হবে? মূলধন বাজার যেহেতু তাহলে সেটা হবে কি? আচ্ছা, এখানে আবার যেহেতু বলছে কি মুদ্রানীতি, ঠিক আছে, তো মুদ্রানীতির কাজ, মুদ্রানীতির আমার যে প্রয়োজন সেটা হলো কি বাংলাদেশ ব্যাংকের। ঠিক আছে, তো মুদ্রানীতি যেহেতু বলে দিয়েছে তাহলে কি আমার আর অন্যদিকে যাওয়ার কোনো অপশন নেই, কারণ যেহেতু মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক বা সরকারের যে ব্যাংক আছে বা কেন্দ্রীয় ব্যাংক আছে তাদের দ্বারাই হয়ে থাকে। ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর গতবারের মতো এবার তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন আছে, এটার উত্তর তোমরা আশা করি খাতায় লিখবে। তো এই তো শেষ প্রশ্ন, তোমরা স্ক্রিনশট অথবা ভিডিওটা পজ করে প্রশ্নটা খাতায় তুলে ফেলো। তো
তোমাদের এই লেকচারটা পুরোটা দেখার জন্য খুবই ধন্যবাদ। আর তোমাদেরকে আবারও আমি মনে করে দিচ্ছি যে তোমরা যে বন্ডটা আছে এই বন্ডটাকেই তোমাদের এই লেকচারের বাড়ি কাজ, এবং এই যে নৈবেদিকটা এই যে সৃজনশীলটা ছিল এটাও কি তোমাদের বাড়ির কাজ। পুরো ক্লাসটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যে জায়গাটা বুঝতে পারছো না সেটা আবার একটু দেখো, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে অনেক সময় দিয়ে একটা টপিক একটা টপিক অনেক সময় দিয়ে বোঝানো হচ্ছে যাতে তোমরা ইজিলি টপিকটা বুঝতে পারো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। আল্লাহ হাফেজ।